আমি শিক্ষা মুখার্জিজ আর্টিস্ট্রি পার্ট 2, এটা আমার ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আমি বাংলা গল্প পাঠ করি। কিছু গল্প আমার লেখা, কিছু গল্প স্বনামধন্য সাহিত্যিকদের লেখা। আজকের গল্প আশাপূর্ণা দেবীর লেখা। গল্পের নাম মোমবাতি। ঠিক সেই মুহূর্তে আলোটা ফিউজড হয়ে গেল। শুধু এই ঘরেরটাই নয়, সারা বাড়িরই। আর তারপর মোমবাতিটাও। কিন্তু আগের কথাটাই আগে হোক। বাংলা সাহিত্যের অন্যতম সেরা কথা সাহিত্যিক সিদ্ধার্থ সেন এইমাত্র উপর্যুপুরি দুটো সভা সেরে বাড়ি ফিরেই চাকর নিতাইয়ের মুখে শুনলেন এক ভদ্রমহিলা 2 ঘন্টা ধরে অপেক্ষা করছেন। শুনে সত্যি বলতে হাড় জ্বলে গেল সিদ্ধার্থ সেনের। বুঝতে না পারার কিছু নেই, নির্ঘাত কোনো মেয়ে স্কুলের দিদিমণি, আর নির্ঘাতই কোনো ফাংশনের ব্যাপার, যা নাকি সিদ্ধার্থ সেনের পৌরোহিত্য ভিন্ন অচল। উফ, এই করতে করতে সাহিত্য শিখেই উঠতে বসেছে। সত্যি বটে, বাজারে তাঁর লেখার চাহিদা দিন দিনই বাড়ছে প্রতিষ্ঠা আর পয়সা, কিন্তু শান্তি কই? দুধের দরে জল বিকিয়ে খদ্দের বেড়ে যাওয়া গোয়ালার মনে যে অনাবিল আনন্দ, চাহিদা বেড়ে ওঠা সাহিত্যিকের যদি সেই অনাবিল আনন্দ উপভোগের ক্ষমতা থাকত। সিদ্ধার্থ সেনের অন্তত সে ক্ষমতা নেই। তাই দিন দিন যতই তার প্রতিষ্ঠা আর প্রাচুর্য বাড়ছে, ততই যেন অসহিষ্ণু হয়ে উঠছেন। অতএব হাড় জ্বলে যাওয়ার জ্বালাটা কণ্ঠস্বরে গোপন রইল না। বলে উঠলেন, বসিয়ে রেখে দিয়েছ? কৃতার্থ করেছ আমাকে, ভাগাতে পারোনি? আগে ঢের করে তো বললাম, বাবু সভা করতে গেছেন, ফিরতে দেরি হবে, তা শুনল না। বলে তা হোক, আমি বসছি। তা তো বলবেনি, কোথা থেকে এসেছেন জিজ্ঞেস করেছিস? সবই করেছিলাম বাবু, বললেন শুনে তোমার কি হবে, আমি তো বসে থাকবই। এরকম দেখতে, মানে হচ্ছে ফর্সা, রোগা, চোখে চশমা, মাঝবয়সী বিধবা স্ত্রীলোক বাবু, বেশ সভ্যভব্য মতন আর কি। অর্থাৎ সন্দেহর আর কিছু নেই, নিশ্চয়ই কোনো স্কুল শিক্ষয়িত্রী। মুখের চেহারায় কিঞ্চিত পালিশ ফুটিয়ে বসবার ঘরের দিকে এগিয়ে গেলেন সিদ্ধার্থ সেন। আর যেই সে ঘরের দরজার সামনে এসে দাঁড়ালেন, যেন পাথর হয়ে গেলেন। অপেক্ষা করছে কনক, নাকি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে সিদ্ধার্থ সেনের জন্য? টেবিলের ওপর আড়াআড়ি করে রাখা রোগা রোগা ফর্সা ফর্সা দুখানা হাতের ওপর চিবুকটা ঠেকিয়ে চুপচাপ বসে আছে, অবিকল 19 বছর আগের পরিচিত ভঙ্গিতে। এই দীর্ঘ সময়ের ব্যবধানে ওর বসার ভঙ্গির একটুও পরিবর্তন হয়নি কেন? কনক! হয়তো অস্ফুটে উচ্চারণ করেছিলেন, হয়তো বা করেননি, তবু কনক সহাস্যে উঠে দাঁড়ালো। এই যে! সত্যি, ও কেন সপ্রতিভ হবে না? ও কেন পাথর হয়ে যেতে যাবে? ও তো প্রস্তুত হয়ে এসেছে। তাছাড়া চিরকালের বেপরোয়া প্রগল্ভা মেয়ে। তাই কথা সাহিত্যিক সিদ্ধার্থ সেনকে মুখ করে দিয়ে স্বচ্ছন্দে বলে উঠল, এই যে শুভ লগ্ন এলো তাহলে শেষ পর্যন্ত। হাল ছেড়ে দিয়ে বসেছিলাম প্রায়, আরে একেবারে বরণ মাল্য হাতে। ও মা, দুগাছাই যে! হেসে ওঠে কনক। ছি ছি, মালা দুটো হাতে জড়ানোই রয়ে গেছে। মোটা গোড়ে মালা গাড়িতে তুলে দিয়েছিল ওরা। সযত্নে হাতে জড়িয়ে নিয়েছিলেন সিদ্ধার্থ সেন। অসংখ্য সভা করে বেড়াতে হয় তাঁকে, অসংখ্য মালা জোটে, তবু যেন মালার মোহটা ঘুচেনি। প্রথম সভার দিনের মতোই অটুট আছে সে মোহ। ফুলের মালা জনমানুষের স্বীকৃতির শ্রেষ্ঠ চিহ্ন। আজ সেই মালাটাই লজ্জা দিল উচিত মতো উত্তর জোগানোর অভাবে। বিখ্যাত কথা সাহিত্যিক সিদ্ধার্থ সেন, এইমাত্র যিনি দুটো সভায় কথার ফুলঝুরি ছিটিয়ে এলেন, তিনি যেন সমস্ত কথা হারিয়ে ফেলেছেন। আস্তে আস্তে এগিয়ে গিয়ে মালা দুটো হাত থেকে ছাড়িয়ে টেবিলের ওপর রেখে কি যেন বলতে গেলেন, আর ঠিক সেই মুহূর্তেই আলোটা ফিউজড হয়ে গেল। শুধু এ ঘরেরই না, সারা বাড়ির। কি হলো? একটা আর্তনাদের মতো আওয়াজ উঠল
সিদ্ধার্থ সেনের গলা থেকে। সঙ্গে সঙ্গে ঠান্ডা একটু হাসির মূর্ছনা। কি আর হলো, মহামুহূর্তে আলোটা নিভে গেল, বিধাতার চিরকালীন রহস্য। কিছুক্ষণ ঘরের মধ্যে অদ্ভুত এক স্তব্ধতা। কতক্ষণ কে জানে। এখন কি আর আন্দাজ করে বোঝা যায়? গভীর অচৈতন্যের নিঃসীম অন্ধকারে তলিয়ে গেলে কেউ কি আন্দাজ করতে পারে কতক্ষণ তলিয়েছিল সে? হয়তো অনেকক্ষণ, হয়তো 1 মিনিট। তারপরই সচেতনতা ফিরে পেলেন সিদ্ধার্থ সেন। সচেতন কিন্তু আত্মস্থ নয়। নার্ভাসের মতো চেঁচিয়ে উঠলেন, নিতাই, নিতাই, করছিস কি? একটা মিস্ত্রি ডেকে আন। নিতাইয়ের সাড়া মিলল না। হয়তো প্রভুর নির্দেশের আগেই কর্তব্য কর্মে তৎপর হয়ে ছুটেছে সে। সাড়া মিলল অন্ধকারের দেয়াল থেকে। থাক না, মন্দ কি? বিধাতা কত রকম পরিহাস জানেন তার নমুনা দেখতে পাচ্ছ। এও তো একটা মজা। বসে পড়ো না চুপচাপ। না না, এ কি? না বসে শুধু সোফাটায় একটা ধাক্কা মেরে সিদ্ধার্থ সেন আবার ব্যাকুলভাবে চিৎকার করে ওঠেন, নিতাই, নিতাই। এত অস্থির হচ্ছ কেন? একটা হাসির তরঙ্গ উঠল কনকের কণ্ঠে। অস্থির হব না, কি আশ্চর্য! সিদ্ধার্থ সেন যেন এলোমেলো হয়ে উঠলেন। আমার এই চাকর বাকরগুলো যা হয়েছে, লক্ষ্মী ছাড়ার এক শেষ। তা মনিব তো দেখছি লক্ষ্মী ছাড়া। ভাবিনি তোমার এই হাল দেখব। বিয়ে করনি না বউ মরে গেছে? এতক্ষণে সিদ্ধার্থ সেন আস্তে একটা কথা বলেন, এ তথ্যটুকু সংগ্রহ করতে পারোনি? কি করে করব? তাদের বাজনার মতো কথা বাজছে। তোমার চাকরের সঙ্গে গল্প করব বসে বসে? তাও তো সে আমাকে তাড়াতেই বদ্ধপরিকর ছিল। নেহাত নাকি আমি, জানোই তো আমাকে, দূর দূরান্তরে থাকি, কাগজে পত্রে তোমার ছবি দেখি, নাম শুনি, লেখা বইগুলো তো পড়ে পড়ে মুখস্থই করি, আর ভাবি কত তোমার মহিমা। ভাবতে ইচ্ছে করে হয়তো, বা তোমার প্রেরণার উৎস। কনকের কথাটা শেষ হলো না। শেষ করতে দিতে পারলেন না অসহিষ্ণু সিদ্ধার্থ সেন। কেমন যেন অস্থিরভাবে চেঁচিয়ে উঠলেন, নিতাই, ঠাকুর, মরে গেছিস নাকি তোরা? একটা মোমবাতি দিয়ে যেতে পারছিস না? কথাটা শেষ করতে দিলে হয়তো পরবর্তী কথার ধারা সম্পূর্ণ অন্য খাতে বইত। হয়তো আজকের এই পরমাশ্চর্য সন্ধ্যাটি এই অন্ধকারের পটভূমিকাতেই এক বর্ণাঢ্য সমারোহে আঁকা হয়ে যেত। হয়তো প্রতিষ্ঠার শিখরে প্রতিষ্ঠিত এক প্রায় প্রৌঢ় কথা সাহিত্যিকের উজ্জ্বল জীবনের অন্তরালে স্তব্ধ হয়ে থাকা ধূসর একটি কথা সহসা উচ্চারিত হতে পেরে নিঃশ্বাস ফেলে বাঁচত। কিন্তু তা হলো না। সিদ্ধার্থ সেনের স্বভাব অসহিষ্ণু হয়ে গেছে। এইখানে কোথায় যেন একটা মোমবাতির টুকরো দেখেছিলাম। অন্ধকারকে তোমার খুব ভয় না? ভয়ের কথা হচ্ছে না। সিদ্ধার্থ সেন অসহিষ্ণু হাতে ধপধপ করে সেলফের কাগজপত্রগুলো মাটিতে ফেলতে ফেলতে বললেন, ছিল, পাবো না কেন? অন্ধকারকে কেটে তীক্ষ্ণ একটু হাসি ঝলসে উঠল। দেখতেই পাচ্ছ, ছিল, কিন্তু এখন আর নেই। মোমবাতি বই তো নয়, কোন ফাঁকে কখন গলে গেছে হয়তো। গলবে মানে? জ্বালা হলো না? হঠাৎ যেন মরিয়া আর হিংস্র হয়ে ওঠেন সিদ্ধার্থ সেন। অন্ধকারে ঘরের জিনিস তছনছ করতে করতে বলেন, কালও দেখেছি এখানে একটা আধ খাওয়া মোমবাতি। কোথাও কিছু যদি ঠিক থাকে, চাকর বাকরগুলোকে চাপকে লাল করলে তবে শায়েস্তা হয়। হঠাৎ থেমে যান সিদ্ধার্থ সেন। অদ্ভুত রকমের শান্ত হয়ে যান। শান্ত হয়ে যান একটা ঝনঝন আর্তনাদের শব্দে। অন্ধকারের যে কণ্ঠ তারের বাজনার মতো বাজছিল, সেই কণ্ঠ যেন হতাশ স্তিমিত শোনালো। মোমবাতিতে আর কতটুকু অন্ধকার ঘুচবে? তার চেয়ে অনেক সাগর পেরিয়ে চলে চলো না অনেক দূরে। সেখানে বসে অনায়াসেই তো ভাবা চলে, তোমার মাথায় টাক পড়েনি, আমার রগের চুলে পাক ধরেনি। টেবিলের উপরে এই বিরাট মালা দুটো তোমার বিজয় মাল্য নয়, শিশিরে ভেজা ভীতু ভীতু একটা শিউলির মালা। ভাবলেই কি ভাবা যায়? যায় না? কই আর।
অন্যমনস্কের মতো উচ্চারণ করেন সিদ্ধার্থ সেন, কারণ মোমবাতির চিন্তাটা মনের মধ্যে ঘূর্ণিপাক খাচ্ছে। অন্ধকারে আন্দাজে একটা সেলফের ওপর হাত রাখতে লাগলেন তিনি। কি হলো? বইয়ের আলমারির মাথা থেকে কাঁচের ফুলদানিটা পড়ে টুকরো টুকরো হয়ে গিয়েছে। কাঁচ ভাঙার শব্দটা অবিকল কনকের হাসির মতো, যেন সিদ্ধার্থ সেনের বর্বরতাকে ব্যঙ্গ করে কনক হেসে উঠল। হয়তো আবার একটা স্তব্ধতা নেমেছিল, তারপর মৃদু একটা নিঃশ্বাসের শব্দ, আর তেমনই মৃদু একটু কথা, আমি যাই। ধূসর হতাশ একটা প্রশ্ন এলো, আর একটু বসা যায় না? নিজেই এতক্ষণে বসে পড়েছেন সিদ্ধার্থ সেন। না, মাপ করো। কিন্তু কেন যে এতদিন পরে? সে কথা এখন আর বলা যায় না। কার সঙ্গে এসেছ? কারো সঙ্গে নয়, দাদার পুরনো ড্রাইভার। মালাটা গাড়িতে তুলে দেওয়া চলে না? পাগল! রাস্তার ওপারে গাড়িটা অপেক্ষা করছিল। দ্রুত পায়ে রাস্তাটা পার হয়ে গেল কনক। বোকার মতো এদিকে দাঁড়িয়ে দেখলেন সিদ্ধার্থ সেন। আর গাড়িটা অদৃশ্য হয়ে যাবার পর যেই বাড়ির দিকে মুখ ফিরিয়েছেন, দেখলেন বাড়িটা আলোয় ভাসছে। কিন্তু আরও বাকি ছিল। সেই আলোটা পড়েছিল বসবার ঘরেই, সেলফের নিচে আধপোড়া এক টুকরো মোমবাতির চেহারা নিয়ে। বোঝা যাচ্ছে অন্ধকারে হাতটাতে গিয়ে হাতের ধাক্কাতেই পড়ে গিয়েছে। বসে পড়লেন সিদ্ধার্থ সেন। বসে বসে অবাক হয়ে দেখতে লাগলেন জিনিসটাকে। অবাক হলেন এতক্ষণে পাওয়া গেল বলে নয়, এতক্ষণ পাওয়া যায়নি বলেও নয়। অবাক হয়ে গিয়েছেন ওই অকিঞ্চিৎকর জিনিসটার জন্য এতক্ষণ ধরে এত অস্থিরতা করলেন ভেবে। শুধুই কি এতক্ষণ? 19 বছরের স্বপ্ন আর কল্পনায় গড়া এক পরম ক্ষণ। কিন্তু সেই পরম মুহূর্তে আলোটা নিভে গেল কেন? সারা সন্ধ্যা সারা রাত ভেবেও কুল কিনারা পেলেন না সিদ্ধার্থ সেন। কেন কেন কেনই বা মোমবাতিটা হাতে না ঠেকে মাটিতে গড়িয়ে পড়ল? হয়তো বাকি সারা জীবনই এ প্রশ্নের উত্তর খুঁজবেন ভাগ্যের কাছে। কিন্তু উত্তর পেলেই বা কি, আর না পেলেই বা কি? মোমের মতো নরম মুহূর্তটুকুও তো গড়িয়ে পড়ে গিয়েছে সিদ্ধার্থ সেনের অসতর্কতার ধাক্কায়। তাকে তো আর ফেরানো যাবে না। বন্ধুরা, গল্পটা এখানেই শেষ হলো। আপনারা কমেন্টসে জানাবেন গল্প আপনাদের কেমন লাগলো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভালো ভালো গল্প শুনুন।